নমস্কার, আমি মৌমিতা মণ্ডল বলছি। আসাম বঙ্গীয় তন্ত্র সোসাইটির একজন গ্রুপ সদস্যা। আপনাদের গ্রুপের সকল অ্যাডমিনকে এবং মডারেটর এবং সকল সদস্যকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সামনেই পুজো আসছে, সকলকে পুজোর শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনাদের গ্রুপে এসছি আমার নতুন বই নবরূপে সতীপীঠ এই বইটা নিয়ে, এই বইটা সম্বন্ধে জানানোর জন্য। বইটি আসন্ন 6ই অক্টোবর মহালয়ার দিনে, শুভ মহালয়ার দিনে প্রকাশিত হচ্ছে। বিন্দু বিসর্গ পাবলিকেশন এর আন্ডারে, এই প্রকাশনার আন্ডারে এই বইটা প্রকাশ হচ্ছে। মায়ের অসীম কৃপায় 6ই অক্টোবর শুভ মহালয়ার দিনে নবরূপে সতীপীঠ, মানে মায়ের 51টি সতীপীঠ এবং আরও কয়েকটি বিতর্কিত এবং অজ্ঞাত সতীপীঠ নিয়ে আমি এই বইটি লিখেছি। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। বইটি যখন সংগ্রহ করবেন, বইটি পড়বেন, তো পোস্টটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আমি একটু বুঝতে পারবো। কাইন্ডলি একটু জানাবেন, কারণ আগেও কয়েকটা পোস্ট আমি করেছি কিন্তু দেরিতে সেটা অ্যাপ্রুভ হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না টেকনিক্যাল কি ব্যাপারটা হচ্ছে, কারণ দোরনদাকে আমি অনেকবার ফোন করলাম কিন্তু ওনার ফোন যাচ্ছে না কোনো কারণে। হয়তো কলকাতা থেকে হয়তো ওনার ফোনে এখান থেকে যাওয়া সম্ভব হচ্ছে না, খালি বলছে নট রিচেবল। তো দোলনদাকে আমি অনেক দিন ধরেই চিনি, উনি খুব ভালো মানুষ, এই গ্রুপের অ্যাডমিন, পুজো আর্চা নিয়েই থাকেন, আর আমি ওনার স্নেহের বোনের মতো। তো ফেসবুক সূত্রেই ওনার সাথে আলাপ। এবং এই গ্রুপটি আমার আগে জানা অজানা বিশ্ব বলে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা আমার গ্রুপের অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্ট থেকেই আমি এই গ্রুপে জয়েন করেছি এবং এখন আমার নিজের অ্যাকাউন্ট থেকে গ্রুপে জয়েন করেছি। আমি এখানেও অনেক আগে লেখালেখি দিয়েছি এবং দেখি গ্রুপেও অনেক সুন্দর সুন্দর মায়ের কথা, বিভিন্ন তন্ত্র সাধনার কথা, মায়ের রূপ বর্ণনা, মায়ের মহিমা, বিভিন্ন রকমের তন্ত্র সাধনার যে পূজা পদ্ধতির অনেক সুন্দর সুন্দর পোস্ট হয়, সেগুলো খুবই ভালো লাগে দেখে, মানুষের অনেক উপকারও হয় তাতে। তো আজকে যদি একটু পোস্টটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমি একটু বুঝতে পারবো। তো আমি ঠিক হ্যাঁ বুঝতে পারছি না, যদি কেউ কমেন্ট করেন যে আমি পোস্টটা, মানে আপনারা পোস্টটা দেখতে পাচ্ছেন তাহলে আচ্ছা আচ্ছা, সৌরভ সাধুকা বলছেন অল দ্য বেস্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। একজন জয়েন করেছেন, এবার বুঝতে পেরেছি একজন অ্যাডমিন জয়েন করেছেন। এতক্ষণ আমি বুঝতে পারছিলাম না কেউ জয়েন করেছেন কি না, আমি মনে হচ্ছিলো যেন আমি নিজেই কথা বলছি, কেউ দেখছেন না এরকম। ঠিক আছে, এবার আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি। সকলকেই আমি আবার বলছি, এই গ্রুপের সকল সদস্য, সকল অ্যাডমিন মডারেটরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা যে এইরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আমার নতুন বইটা নিয়ে, যেটা আসন্ন বই, শুভ মহালয়ার দিন প্রকাশ হচ্ছে নবরূপে সতীপীঠ, এই বইটা, সেইটা সম্পর্কে কিছু বলা। এই বইটা বিন্দু বিসর্গ পাবলিশার্সের প্রকাশনায় বাহির হচ্ছে আগামী 6ই অক্টোবর মহালয়ার দিনকে। আর মায়ের কৃপা ছাড়া এই বইটা মানে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব ছিল না, সবই মায়ের ইচ্ছা। তাই জন্য আমি আজকে এই প্রায় 1 বছর লেখা কমপ্লিট করে বইটা আজকে প্রকাশ করতে পারছি। আশা করি আপনারা যখন বইটা সংগ্রহ করবেন, পড়বেন, হয়তো আপনাদের ভালোই লাগবে। এই বইটাতে বিশেষত্ব কি, এই বইটাতে 51টা সতীপীঠ যেমন মায়ের রয়েছে, তার সাথে 30-32খানা সতীপীঠ এক্সট্রা রয়েছে, যেখানে আপনারা কয়েকটা মতান্তরিত সতীপীঠ সম্পর্কে জানতে পারবেন, মানে বিতর্কিত সতীপীঠ সম্পর্কে জানতে পারবেন, আবার তেমনি অজ্ঞাত সতীপীঠ সম্পর্কেও কতগুলো জানতে পারবেন। আচ্ছা, যেমন ধরুন আমি বলতে চাইছি যে সতীপীঠ কি, সতীপীঠ কেন হয়েছে, এই কাহিনী তো আপনারা সকলেই জানেন। সেই কাহিনীও আমি ওখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছি, দশমহাবিদ্যার বর্ণনা দিয়েছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথাও রয়েছে। এছাড়া 51 সতীপীঠ যেগুলো রয়েছে সেগুলো তো
রয়েইছে। 51 সতীপীঠের মধ্যে যদি মতবিরোধ থাকে, যেমন ধরুন আমি বলছি যে শ্রীশৈলম সতীপীঠের কথা আমি বলছি। শ্রীশৈলম সতীপীঠ ভারতেও একটিও রয়েছে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। আবার বলা হয় শ্রীশৈলম সতীপীঠ বাংলাদেশেও রয়েছে, যেটাকে বলা হয় গ্রীবাপীঠ। মা মহালক্ষ্মী রয়েছেন যেখানে, সিলেটের জৈনপুরের যে সতীপীঠটা রয়েছে সেটার যেমন নাম হচ্ছে গ্রীবাপীঠ, সেটাকেও বলা হয় শ্রীশৈলম সতীপীঠ। আবার লাদাখেও একটা রয়েছে স্পিতু গুহা শ্রী পর্বত, সেটাকেও বলা হয় এই শ্রীশৈলম সতীপীঠ। কিন্তু সেখানে বলা হয় যে মায়ের কর্ণ পড়েছে লাদাখে, কিন্তু এই অন্ধ্রপ্রদেশে এবং বাংলাদেশে বলা হয় যে মায়ের গ্রীবা পড়েছে বা ঘাড় পড়েছে। কিন্তু কোনটি সঠিক সে বিষয়ে আমি যেতে চাইছি না। শাস্ত্রমতে, স্থানীয় বিশ্বাস মতে যেটা আমার মনে হয়েছে এই পীঠগুলোকে উল্লেখ করা উচিত, সেই কারণে আমি এই পীঠগুলোর কথা আমি দুটোই মন্দিরের কথা আমি আর কি বিস্তারিতভাবে বিবরণ দিয়েছি। এরকমভাবে যে যে সতীপীঠ সম্পর্কে মতবিরোধ রয়েছে, যেমন ধরুন বীরভূমের বীরভূমের ফুললরা সতীপীঠের কথা বলছি। হ্যাঁ, আপনিও প্রণাম নেবেন দাদা জ্যোতিপ্রকাশ দাস, আপনিও প্রণাম নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে যেমন ধরুন বীরভূমে যে লাভপুরের ফুললরা সতীপীঠের কথা বলছি, সেখানে দেবীর অধরষ্ট পড়েছিল, মানে নিচের ঠোঁট পড়েছিল। তো সেখানে যেমন বলা হয়েছে যে ওইটা ফুললরা সতীপীঠ হচ্ছে একটি সতীপীঠ, তেমনি অট্টহাসও, বর্ধমানের অট্টহাসও, দক্ষিণডিহি গ্রামের যে অট্টহাস রয়েছে সতীপীঠটা, সেও দাবি করে যে মায়ের অধরষ্ট সেখানে পড়েছে। তো এইভাবে মতান্তর রয়েছে। আবার এমনও রয়েছে একটি স্থানেও বলা হয়েছে সেখানেও অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো সতীপীঠ বলে দাবি করা হয়েছে। যেমন এইগুলো যেমন বললাম বাংলাদেশের আর অন্ধ্রপ্রদেশের কথাটা বললাম, ভারতের মধ্যে আর বাংলাদেশের কথা বললাম, দুটো দেশের মধ্যে দুটো মতবিরোধ রয়েছে, একই পীঠ পড়েছে বলছে এরা। আবার একই জেলার মধ্যে যেমন বললাম, একটা হচ্ছে বীরভূম জেলা আর একটা হচ্ছে বর্ধমান জেলার কথা আমি বললাম, এই লাভপুরের যে সতীপীঠ মানে ফুললরা মায়ের যে অট্টহাস সতীপীঠ যে কথাটা আমি বললাম। তো আর একটাও এরকমও অনেক স্থান রয়েছে, যেমন ধরুন মুর্শিদাবাদেরই কিরিটেশ্বরী মন্দিরের কথা বলছি। কিরিটেশ্বরী মন্দিরের ওখানে কিন্তু ওই দেবীর যে মাথার মুকুটটা কোথায় পড়েছে সেটা নিয়েও কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। কিন্তু বলছে ওই মুর্শিদাবাদেই পড়েছে, কিন্তু সেখানে বলছে কিরিটকোনা গ্রামের তিনটে মন্দির আছে, এইরকম তিনটে মন্দিরই দাবি করে যে সেখানে সতী মায়ের মাথার মুকুট বা কিরিট পড়েছে। আবার মতান্তরে অনেকে বলে কিরিট নয়, মায়ের করটির অংশ পড়েছে। ঠিক আছে, তো যেমন মুর্শিদাবাদের যেমন দুটো কিরিটকোনা গ্রামের যে একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে অনেকগুলো মন্দির আছে, তাদের মধ্যে দুটো মন্দির দাবি করে যে মায়ের মাথার যে কিরিটটা সেখানেই পড়েছে। আবার কিছুটা দূরে একটা বনের মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দিরটাও দাবি করে যে আসল যে মাথার মুকুটটা সেটা নাকি ওইখানেই পড়েছে, শিলাটা ওখানেই পড়েছে। আর মানে এইরকমভাবেই মতবিরোধ রয়েছে বিভিন্ন স্থান নিয়ে। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মন্দির নিয়ে বিস্তারিতভাবে বিবরণ দিতে, তাদের ইতিহাস, কিভাবে সেটা সেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে মায়ের কোনো অলৌকিক কাহিনী বা লৌকিক কাহিনী রয়েছে কিনা, তারপর সেই স্থান মাহাত্ম্য, মানে সেই স্থান জুড়ে যদি দেবীর কোনো মহিমা কাহিনী থেকে থাকে পুরাণে যেটা বলা হয়েছে বা রামায়ণ মহাভারতে, তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য দেবদেবীদেরও কাহিনী যদি থাকে, তাহলে সেইগুলোও আমি উল্লেখ করেছি। যেমন ধরুন প্রভাস সতীপীঠের কথা বলছি। প্রভাস সতীপীঠ হচ্ছে সেখানে মায়ের পেট পড়েছিল, ঠিক আছে। তো সেইখানে প্রভাস সতীপীঠে মায়ের নাম হচ্ছে চন্দ্রভাগা। তো সেই প্রভাস সতীপীঠের যেমন বর্ণনা দিয়েছি, তেমনি প্রভাস সতীপীঠ হচ্ছে আবার ভালকা তীর্থে, সেখানে শ্রীকৃষ্ণ আবার মৃত্যুবরণ করেছিলেন। জরা বলে ব্যাধ তার পায়ে সেই তীর মেরেছিল যখন, তারপর তিনি মৃত্যুবরণ করেন। তো সেখান থেকে জগন্নাথের যে সৃষ্টি, সেই কাহিনীটাও আমি এখানে তুলে ধরেছি। মানে আনুষঙ্গিক সব কাহিনী তুলে ধরেছি। যেমন
চণ্ডী মাহাত্ম্যে যে কাহিনীগুলো রয়েছে, দেবী ভাগবত পুরাণে যে কাহিনীগুলো রয়েছে, মায়ের যে অসুর বধের কাহিনী, মহিষাসুর বলো, অরুণাসুর বলো, বানাসুর বলো, নরকাসুর বলো, কামাখ্যার যে নরকাসুরের কাহিনী, তারপর মহিষাসুর মর্দিনী যে চামুণ্ডেশ্বরী মন্দির মহীশূরের, সেখানে মায়ের দুটো কান পড়েছিল, সেখানে যে মা মহিষাসুরকে বধ করেছিলেন সেই কাহিনী, তারপর আরও সব আনুষঙ্গিক শুম্ভ নিশুম্ভ বধ থেকে শুরু করে, হ্যাঁ, আর বিভিন্ন অসুরকে বধ, অরুণাসুরকে বধ, এইগুলো সব আমি কিন্তু উল্লেখ করেছি এক একটা করে, এক একটা কাহিনীর মাধ্যমে। এই প্রত্যেকটা সতীপীঠ জুড়েই কিন্তু দেবীর এক একটা মাহাত্ম্য রয়েছে, দেবীর এক একটি কাহিনী রয়েছে। এতে সেইগুলো কিন্তু আপনারা আমার এই বইটার মাধ্যমেই কিন্তু গল্পের আকারে পেয়ে যাবেন। শুধুই যে ধর্মের কথা, তন্ত্রের কথা রয়েছে সেটুকু নয়, আর যারা গল্প ভালোবাসেন তাদেরও এটা ভালো লাগবে, ধর্ম ভালোবাসেন, তন্ত্র ভালোবাসেন তাদেরও ভালো লাগবে, মাকে যারা ভালোবাসেন আসল কথা তাদের তো খুবই ভালো লাগবে। আচ্ছা, আর আর বলেছি দেবীর কথাও বলেছি, দেবীর রূপ মাহাত্ম্যের কথা বলেছি, প্রতিটা দেবীর যে বিবরণ সেগুলোও আমি দিয়েছি। তারপর সেখানকার পূজা উৎসব কি কি হয়, সেগুলো সারা বছর জুড়ে কোন কোন উৎসব হয়, কিভাবে সেগুলো আচার আচরণ হয়, রীতিনীতি হয়, সেগুলোও কিন্তু আমি আমার এই বইটাতে উল্লেখ করেছি। এমনকি কখন মন্দির দর্শনে যাবেন, মন্দিরটা কখন খোলে বন্ধ হয় সেগুলোও দিয়েছি, উৎসবের দিন কখন খোলে বন্ধ হয় সেগুলোও দিয়েছি। আর কিভাবে মন্দিরগুলো যাবেন সেই পথ নির্দেশিকা, অর্থাৎ সড়কপথে, রেলপথে, বিমানপথে কিভাবে মন্দিরটিতে যাবেন আপনারা, সেগুলোও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের যেতে সেই মন্দিরগুলোতে সুবিধা হয়। এবং কোথায় থাকবেন মানে সেটাও দিয়ে দিয়েছি, যার ভ্রমণ প্রিয় মানুষ যারা, তাদেরও এই বইটা ভালো লাগবে। কারণ আমি শুধু সতীপীঠ নয়, সেই সতীপীঠের আশেপাশের যে স্থান রয়েছে, প্রত্যেকটা সতীপীঠের আশেপাশে যে স্থান রয়েছে, ভ্রমণ স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো, সেগুলোও কিন্তু আমি এই বইটার মাধ্যমে তুলে ধরেছি। তাহলে ভ্রমণপ্রিয় মানুষরা ভ্রমণেরও কিছু আস্বাদ পাবেন। তাহলে আচ্ছা, জ্যোতিপ্রকাশ দাস বলছেন সুন্দর তথ্য, ধন্যবাদ। আচ্ছা, আর 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 কি কি জানতে পারবেন? এগুলো তো জানতেই পারবেন, এটা পুরাণের কথা, রামায়ণ মহাভারতেরও অনেক কথা এখানে জানতে পারবেন, দেবীর কথা তো বললামই, জানতেই পারবেন, দেবীরই তো বই এটা। আচ্ছা, আর এখানে 83টা রঙিন ছবি রয়েছে প্রতিটা পীঠ দেবীর, আর মন্দিরের 83টা ছবি রয়েছে। সবকটা মন্দির দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যতগুলো পেরেছি কয়েকটা মন্দিরের ছবিও রয়েছে, কিন্তু সবকটা দেবীরই মানে 83টা দেবীর কিন্তু ছবি রয়েছে এখানে। এছাড়া দশ মহাবিদ্যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 10টা ছবি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 10টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে। বইটা 528টা পাতা রয়েছে, বইটার হার্ড কভার রয়েছে, 80 GSM কোয়ালিটির পেপার রয়েছে, একটা সুদৃশ্য বুকমার্ক এর সাথে পাবেন। বইটির দাম হচ্ছে বাজারে মুদ্রিত মূল্য 599 টাকা, কিন্তু যদি আপনারা এখন প্রি বুক করেন প্রকাশকের কাছ থেকে 6 তারিখের আগে, তাহলে 450 টাকায় বইটা পাবেন। তারপর 7-8 তারিখ থেকে বইটা মার্কেটে পাবেন, কলেজ স্ট্রিটে পাবেন, হ্যাঁ। তো তারপর অন্যান্য স্থান থেকেও পেতে পারেন, ওয়েবসাইটগুলো, সেগুলো আমি পরে বলে দেবো কোন কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, এই গ্রুপেই পোস্ট করে দেবো আমি। তো এখন আপাতত আপনারা যদি বইটা সংগ্রহ করতে চান, তাহলে আমি এখানে ওনাদের প্রকাশকদের নাম্বার দিয়ে দেবো একটা পোস্টের মাধ্যমে, সেখানে ওনাদের পোস্ট করবেন, বিন্দু বিসর্গ পাবলিশার্সের ফোন নাম্বার দিয়ে দেবো, তাদেরকে ফোন করবেন, ফোন করে বইটা অনলাইনে মারফতে বুক করে নিতে পারবেন, এবং যে শিপিং চার্জ লাগবে সেটা আলাদাভাবে আপনাদের তার সাথে দিতে হবে, এইটুকুনি। আচ্ছা, বইমেলাতেও পাওয়া যাবে, বিভিন্ন যে জেলা বইমেলাগুলো হবে, আশা করছি সেই বইমেলাতেও এই বইটা আপনারা, যেগুলো নভেম্বর ডিসেম্বর মাসে বইমেলাগুলো হবে, জানুয়ারি মাসে হবে, সেইখানেও আপনারা এই বইটা পাবেন। আচ্ছা, এবার বইটার কথা বললাম, এবং বইটার তথ্য সংগ্রহ করেছি আমি বিভিন্ন ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে, দোলনদার সাথেও আমি যোগাযোগ করেছিলাম। আচ্ছা, উনিও আমাকে সাহায্য করেছেন খুব ভালোভাবে। আচ্ছা, আর বিভিন্ন অন্যান্য যে গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপের, মাতৃশক্তি, দশমহাবিদ্যা, জয়মা, সন্ধ্যাদীপ, এই গ্রুপগুলো, সেখানকার অ্যাডমিনরাও অশোক পাল, রুদ্রপ্রসন্ন সেন, প্রদীপ কুমার কুণ্ডু, এনারা খুব সাহায্য করেছেন। কয়েকজন
যারা প্রত্যক্ষদর্শী তাদের সাহায্য নিয়েও কিন্তু আমি এই বইটা লিখেছি। যেমন সেরকমই দুজন গুণী মানুষের কথা আমি বলবো, তারা তীর্থ পরিব্রাজক, এই মন্দিরে মন্দিরেই ভ্রমণ করেন তারা। একজন হলেন অনুপম চক্রবর্তী মহাশয়, আর একজন হলেন গৌতম বিশ্বাস মহাশয়। এনারা দুজনেই লেখক। গৌতম বিশ্বাস মহাশয়ের লেখা তো আপনারা অনেক বই পেয়েছেন, তিনি সাপ্তাহিক বর্তমানে নিয়মিত লেখেন। তো এনাদেরও আমি সাহায্য নিয়েছি, এনাদের থেকেও আমি তথ্য পেয়েছি। এবং এছাড়া ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সদস্যদের কাছ থেকেও আমি তাদের অনুমতিক্রমে তথ্য সংগ্রহ করেছি। এবং বিভিন্ন দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা ঈশ্বর প্রসঙ্গে এবং 3 বেঞ্চেস বলে একটা চ্যানেল আছে, সেখানকার অ্যাডমিনরাও আমাকে সাহায্য করেছে। দুটো বই আমাকে খুব লিখতে সাহায্য করেছে, একটা হচ্ছে পূর্বা সেনগুপ্তের 51 পীঠ এবং হিমাংশু চট্টোপাধ্যায়ের 51 পীঠ। এই দুটো বই আমাকে সাহায্য করেছে। এছাড়া অনেক সতীপীঠে আমি নিজেই ভ্রমণ করেছি এবং সেখান থেকে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে, তারপর সেখানকার মন্দিরের তথ্যাবলী জোগাড় করে পুরোহিতদের সাথে কথা বলে, বিভিন্ন গ্রন্থ পাঠ করে ওখানকার, তো আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। আমার বইটার প্রচ্ছদ তৈরি করেছে অভিজিৎ বসাক বলে একজন, নেট জেনের কর্ণধার। খুব সুন্দর প্রচ্ছদটা আপনারা দেখেছেন। এই আমি বইটার সমস্ত বৈশিষ্ট্য বলে দিলাম এবারে। আচ্ছা, আর বইটা নিয়ে যখন এটা দোলনদা যেহেতু বালুরঘাটের মানুষ, তো সেই আজকে আমি ঠিক করেছি যে আপনাদের সামনে আমি একটা সতীপীঠের কথা বলবো, সেটা আপনাদেরই চেনা পতিরামের কথা বলছি, বিরাট সতীপীঠের কথা। আমি অল্প একটুখানি আপনাদের জানিয়ে দিচ্ছি, যেহেতু প্রথম দিকটা অনেকটা সময় আমি মানে দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমি বলতে পারিনি। তা আজকে আমি আমার বই থেকে কিছু অংশ তুলে ধরছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে বইটা আমি কীরমভাবে লিখেছি। তো একটু আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। আর একটা কথা বলে দিই, এই বইটা লিখতে কিন্তু আমাকে প্রকাশকরাও খুব উৎসাহ দিয়েছে, এবং অভিষেক চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চক্রবর্তী আমাদের প্রকাশকরা, বিন্দু বিসর্গ পাবলিশারের প্রকাশক, এনারা কিন্তু খুব উৎসাহ দিচ্ছেন এবং কীভাবে লিখতে হবে সেটাও বলেছেন। প্রায় 1 বছর ধরে আমি এই বইটা লিখতে সময় অতিবাহিত করেছি। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকেও আমি তথ্য সংগ্রহ করেছি। এবং আর আমার পরিবার পরিজনেরাও, আমার বাড়িতে বাবা এখন আর নেই আমার মানে আমাদের মাঝে, তিনি 1 বছর হলো গত হয়েছেন, কিন্তু আমাকে ছোটোবেলা থেকেই নানারকমভাবে উৎসাহ দিয়ে গেছেন। আমার শ্বশুর মশাইও ছিলেন, এখন আর নেই, তিনিও কিন্তু যেটুকু সময় আমি তাকে পেয়েছিলাম, তিনিও আমাকে ভীষণভাবে এই লেখা নিয়ে উৎসাহ দিয়ে গেছেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার আমি জানি তাদের আশীর্বাদ রয়েছে বলেই আমি লিখতে পেরেছি। এছাড়া আমার মা, আমার বোন, আমার স্বামী, আমার বাড়িতে যারা যারা আছেন তারা আমার ভাসুর মশাই, আমার যা, আমার ছোট ভাইপো, হ্যাঁ, এরা সকলেই আমাকে বইটা লিখতে খুব উৎসাহ দিয়েছে, তাই তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানালাম। 2জন ছাত্রী আছে, তারাও কিন্তু খুব উৎসাহী, তারা আমার বইটা বিভিন্ন স্থানে প্রচার করছে, এবং ইন্দ্রাণী দলপতি আর দেবলীনা দত্ত, এদেরকেও আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, এবার আমি বিরাটনগর সতীপীঠ সম্পর্কে আপনাদের কিছু জানাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীরমভাবে লিখেছি। হয়তো সবটা বলতে পারবো না সময়ের অভাবে, কারণ 8টার সময় আমার আবার অন্য একটি গ্রুপে লাইভ আছে মহাপীঠ তারাপীঠে, সেখানেও যদি আপনারা জয়েন করতে চান জয়েন করতে পারবেন। সেখানে আমি আজকে তারাপীঠ সতীপীঠ না সিদ্ধপীঠ সেটা নিয়ে আলোচনা করব একটু পরেই। তো এখানে আপনাদের আমি বিরাটনগর সতীপীঠ সম্পর্কে কিছুটা জানিয়ে যাচ্ছি। বিরাটনগর যে সতীপীঠটা রয়েছে সেখানে 2টো মত রয়েছে। একটা বলা হয় রাজস্থানে হয়তো এই সতীপীঠটা রয়েছে, আর একটা বলা হয় বিদ্যেশ্বরী মাতা পতিরাম দক্ষিণ দিনাজপুরে এই পীঠটা রয়েছে। তো পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী বিরাট দেশ মধ্যে তু পাদাঙ্গুলি নিপতিতম ভৈরবশ্চ মিতাস্খশ্চ দেবী তত্রাম্বিকা স্মিতা, অর্থাৎ বিরাট দেশে সতীর পায়ের 4টি আঙুল পতিত হয়েছে। দেবী অম্বিকা এবং ভৈরব অমৃতাক্ষ। প্রকৃতপক্ষে এই পীঠের সঠিক অবস্থান নিয়ে মতভেদ রয়েছে। কারণ মতে এই বিরাটনগর রয়েছে রাজস্থানের ভরতপুরের পাপড়ি গ্রামে, আবার কারণ মতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের
পতিরামে এই পীঠ অবস্থিত। কিন্তু পণ্ডিতদের মতে নেপালে বিরাটনগর বলে একটি প্রাচীন নগরে এই সতীপীঠের অবস্থান। পূর্বে বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশকে বিরাট দেশ বলা হতো, তাই পতিরাম অথবা বিহার সংলগ্ন নেপালের বিরাটনগরকে এই সতীপীঠের অবস্থান বলে অনেকে মনে করেন। তবে বেশিরভাগ গবেষক আর পণ্ডিতদের মতে এবং স্থানীয় মানুষের বিশ্বাস অনুসারে রাজস্থানেই এই পীঠের অবস্থান। এখানে রাজস্থানের বিরাটনগর আর পশ্চিমবঙ্গের পতিরাম এই দুই পীঠস্থানের আলোচনা করা হলো। এই যে বিরাটনগরের কথা আমি বলছি, বিরাটনগরের আপনারা শুনেছেন মহাভারতে যে পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিলেন, তো তখন এই বিরাটনগরে তারা কিন্তু ছদ্মবেশে রাজার কাছে তারা একটা বছর বাস করেছিলেন। তো সেই বিরাটনগরটা বলছে রাজস্থানে, আবার কখনো বলছে সেটা আমাদের এই পশ্চিমবঙ্গেরই দক্ষিণ দিনাজপুরে পতিরামে পড়েছে। তো আমি দক্ষিণ দিনাজপুরের কথাটা বলছি, রাজস্থানেরটা না হয় আপনারা বইতেই জেনে যাবেন। তো বিদ্যেশ্বরীর মাতার কথা আমি একটু বলছি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হরিপাল সিডি ব্লকের বালুরঘাট মহকুমার আত্রেই নদীর ধারে একটি গ্রাম হলো পতিরাম। এটি জেলা সদর বালুরঘাট থেকে 11 কিলোমিটার দূরে। এই পতিরামের দেবীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। পীঠ নির্ণয় তন্ত্র মতে বিরাট বা বৈরাটে পড়েছিল দেবীর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুল। দেবী সেখানে অম্বিকা আর ভৈরব হলেন অমৃতাক্ষ। অনেকের মতে এই বিরাট হলো এই স্থানের পূর্ব নাম। দেবী এখানে বিদ্যেশ্বরী নামে অধিক পরিচিত স্থানীয়দের কাছে। তবে এই পীঠ নিয়ে বিতর্ক আছে। অনেক গ্রন্থে রাজস্থানের বিরাটকে প্রাচীন বিরাটপীঠ বলে উল্লেখ করেছে। দেবী ও মন্দিরের বর্ণনা। এখানে মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, আছে একটি বেদি, যার উপর যতই শাড়ি দেওয়া হোক না কেন উচ্চতার কোনো পরিবর্তন হয় না। এমনই আশ্চর্যের কথা শুনতে পাওয়া যায়। এই বেদিটি সর্বদাই লাল পা সাদা শাড়ি দিয়ে ঢাকা থাকে। এই বেদিতেই মায়ের নিত্য পূজা হয়। বলা হয় এই বেদি থেকে বস্ত্র সরাতে গিয়ে এক পুরোহিত সর্পদংশনে মারা যায়, তাই দেবীর বেদি থেকে বস্ত্র সরানো নিষেধ। দেবীর পাশেই আছে ভৈরবরূপী শিবলিঙ্গ। মন্দিরটি এখন নতুন করে নির্মিত। এই মন্দিরের পেছনে একটি পুকুর আছে যার নাম ভৈরবকুণ্ড। মন্দিরের উত্তরে আছে আত্রেই নদী। শোনা যায় এখানে একসময় মাতৃসাধক ভবানী পাঠক পূজা করতে আসতেন। মন্দির প্রতিষ্ঠার কথা। জনশ্রুতি, মুরারিমোহন ভট্টাচার্য নামে এখানকার এক সাধক দেবী কামাখ্যার নির্দেশে কামাখ্যা ধামে গিয়ে 12 বছর দেবীর তপস্যা করে এই স্থানে ফিরে আসেন। দেবী তাকে এই স্থানেই গাহস্থ ধর্ম পালনের আদেশ দেন। একদিন সন্ধ্যায় আত্রেই তীরে ধ্যান করার সময় তিনি বনের মধ্যে দেখলেন একটি উজ্জ্বল আলোকশিখা। সেই আলোকশিখা অনুসরণ করে তিনি বনের মধ্যে পড়ে থাকা সতীদেবীর শিলার সন্ধান পান। তারপর সেই স্থানেই দেবীকে স্থাপন করে নিত্য সেবা পূজা শুরু করেন। পরে তিনি দেবীকে কন্যারূপে পেতে চান। মায়ের কৃপায় তার একটি কন্যা হয়। আচ্ছা, দোলন মৈত্রদা বলছেন সরি মনা পাওয়ার অফ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই। দোলনদা, তুমি লাইভটা একটু শোনো। আমি পতিরামের বিদ্যেশ্বরী মায়ের কথা আমি বলছি, হ্যাঁ, একটু শোনো। আচ্ছা, যেটা বলছিলাম যে পরে তিনি দেবীকে কন্যারূপে পেতে চান। মায়ের কৃপায় তার একটি কন্যা হয়। তিনি কন্যার নাম রাখেন বিদ্যেশ্বরী। মেয়েটি তার পিতাকে পুজোর কাজে রোজ সাহায্য করত। একদিন বাবা অসুস্থ থাকায় সে দেবীকে সন্ধ্যা প্রদীপ দেখাতে আসে আর নিরুদ্দেশ হয়ে যায়। রাত্রিবেলায় মুরারিমোহনকে স্বপ্নে দেখা দিয়ে দেবী জানান যে বিদ্যেশ্বরী তার সাথে লীন হয়ে গিয়েছে। তার পরনের লাল পাড় সাদা শাড়িটি দেবীর বেদিতে রয়েছে। পরের দিন মুরারিমোহন গিয়ে দেখলেন মায়ের বেদির ওপর বিদ্যেশ্বরীর লাল পাড় সাদা শাড়ি। সেই থেকে এই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে আর দেবীর নাম হয় বিদ্যেশ্বরী। এখানে তান্ত্রিকদের আনাগোনা ছিল। শোনা যায় বহু পূর্বে এখানে নরবলি হতো, পরে তা বন্ধ হয়ে যায়। আগে মোষ বলি হতো, তবে এখন ছাগ আর পায়রা বলি হয়। বিভিন্ন পুঁথিতে মহাভারতের যুগে বিরাট রাজার রাজত্বের মধ্যে যে সতীপীঠের কথা শোনা যায় সেটি অনেকের মতে এই পীঠ। শোনা যায় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের কাছে বৈরাট্টা গ্রামে গভীর জঙ্গলে বিরাট রাজাদের প্রাসাদ ছিল।
রাজবাড়ির অদূরে একটি শমী গাছে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। পূজা উৎসব 12 মাসে 13 পার্বণ অনুযায়ী দেবীকে ঘিরে নানা রকমের পূজা অনুষ্ঠান হয়। তবে বিশেষ পূজা হয় পৌষ মাসের বকুল অমাবস্যা তিথিতে। ওই দিন 51 জন কুমারী কন্যা সাদা লাল পাড় শাড়ি পরে 51টি শাঁখ নিয়ে আত্রেয়ী নদী থেকে জল নিয়ে এসে মায়ের অভিষেক করেন। এই সময় ঢাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে শোভাযাত্রা করে জল আনতে যেতে হয়। ওই সময় মন্দিরে 3 দিন ধরে পূজা পার্বণ যজ্ঞের আয়োজন করা হয় আর ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মন্দির প্রাঙ্গণ ভক্ত সমাগমে ভরে ওঠে। পূর্বে এই অনুষ্ঠানটি দুর্গাষ্টমীর দিন করা হতো। কিভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেনে করে বালুরঘাট স্টেশনে নেমে সেখান থেকে বাসে বা টোটোতে করে গেলে 30 মিনিটে পতিরামের এই মন্দির। ঠিক আছে, তো এরকমভাবে প্রত্যেকটা মন্দির কিন্তু আমি বর্ণনা করেছি এবং আরও বিস্তারিতভাবে বর্ণনা করেছি। যেটুকু তথ্য আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তো অঙ্কন কংসবণিক বলছেন শুভেচ্ছা রইল দিদি। হ্যাঁ দাদা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সকলেরই ভালো থাকুক। তো আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার তো এক্ষুনি আবার মহাবীর তারাপীঠে একটা লাইভ আছে, সেখানেও আপনারা যদি পারেন তো জয়েন করতে পারেন আমাকে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথা এতক্ষণ ধরে শোনার জন্য, এবং গ্রুপের অ্যাডমিনদেরও, দোলনদাকে অসংখ্য ধন্যবাদ। আর পুজো সকলের ভালো কাটুক এই কামনা করি। আশা করি আপনারা আমার বইটা সংগ্রহ করবেন। আমি এরপরে পোস্টটা দিয়ে দেবো কিভাবে সংগ্রহ করতে পারবেন। আর যখন 7-8 তারিখের পর বইটা বেরিয়ে যাবে, কলেজ স্ট্রিটে কোথায় পাবেন সেই পোস্টটাও আমি দিয়ে দেবো। তো বইটা সংগ্রহ করুন আপনারা, মায়েরই বই। তো পড়ুন, কেমন লাগলো অবশ্যই এই গ্রুপে বা আমাকেও পার্সোনালি আমার মেসেঞ্জারে মেসেজ করে দিতে পারেন কেমন লাগলো গল্পটা, বইটা পড়ে। একটা ছবি নিয়ে হাতে বইটা নিয়ে ভিডিও করে বা পোস্ট করে আমাকেও বা এই গ্রুপেও আপনারা পোস্ট করতে পারেন, তাহলে আমারও ভালো লাগবে আপনাদের কেমন লাগলো। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। দোলনদা বলছেন বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের মতো তাহলে এই লাইভটা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।